আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আরজান হেসে বলল, লাগতেই পারে, এক বংশের রক্ত বলে কথা। আহিয়া দুম করে কিল মেরে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আরজানও ফ্রেশ হয়ে এসে আহিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এর মাঝে কেটে গেছে 2 সপ্তাহ। আজ অভি আর রাহার বিয়ে। আরজানদের বাড়ির সবাই এসেছে সেই বিয়েতে। আহিয়া প্রেগনেন্ট হওয়ায় তারা আগে আসতে পারেনি। অভি অবশ্য বারবার বলেছিল হলুদের আসার জন্য, কিন্তু আরজান রাজি হয়নি। তার এক কথা, এই অবস্থায় সে রিস্ক নিতে পারবে না। এমনিতেই আহিয়ার 5 মাস হয়ে গেছে। এই অবস্থায় জার্নি করলে আরও বেশি ক্ষতি হতে পারে। সেজন্য তারা একবারে বিয়েতে এসেছে। আরজান বিয়েতে আসলেও সে আহিয়াকে এক মুহূর্ত ছাড়ছে না। আহিয়ার আশপাশে এসে ঘুরঘুর করছে। এতে আহিয়া বড্ড বিরক্ত। বিয়ে বাড়িতে এসে যদি এরকম কেউ পিছন পিছন ঘোরে তাহলে তো লোকে বাজে কথা বলবে। সবাই তো আর জানে না যে তারা স্বামী স্ত্রী। আরজান একটু ঘুরে এসে আবার আহিয়ার পাশে বসলো। আহিয়া আবার বিরক্তিকর চাহনি দিয়ে বলল, সমস্যা কি আপনার? এমন ছেঁচড়ার মতো করছেন কেন? কি বললে তুমি? আমি ছাত্রা? তা নয় তো কি, বিয়ে বাড়িতে এসে এমন পেছন পেছন কেন ঘুরছেন? লোকে কি বলবে? আরে বাস, আমার বউয়ের পেছনে আমি ঘুরবো, তাতে লোকের কি যায় আসে? হ্যাঁ, আমি তো পেছনে সাইনবোর্ড লাগিয়ে বসে আছি যে আমি আপনার বউ। তো তুমি কি চাচ্ছ আমি তোমার পেছনে এমন একটা সাইনবোর্ড লাগিয়ে দেই? ধুর, আপনি একটা জাতা। বউয়ের কেয়ার করো, যদি যাতা হয় তাহলে আমি যাতাই। আহিয়া আরজানের তর্কের মাঝে আরজান দেখলো সিয়া আসছে। বেশ অনেকদিন পরেই দেখলো সে সিয়াকে। বেশ অনেকটাই পরিবর্তন দেখতে পেল সে সিয়ার মাঝে। দেখে মনে হচ্ছে অনেকটাই শান্ত হয়ে গেছে সে। সিয়া ও দূর থেকে তাকিয়ে আরজানদের দেখতে পেল। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এই আরজানের জন্য এক সময় সে কত পাগলামি করেছে, এখন ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। অবশ্যই এটাই তার একার দ্বারা সম্ভব ছিল না। সিয়াম তাকে প্রচুর সাহায্য করেছে। মাঝে মাঝে মনে হয় সিয়াম তার বন্ধুর থেকে অনেক বেশি কিছু। সিয়ামের চোখে সে অন্য কিছু দেখতে পায়। সিয়া একটা মেয়ে। একটা ছেলের চোখের ভাষা বুঝতে তার এত বেশি সময় লাগার কথা না। সে বুঝতে পারে সিয়াম তাকে পছন্দ করে। এটা অবশ্য পছন্দ বললে ভুল হবে, এক কথায় তাকে ভালোবাসে। সে বুঝতে পারে, কথায় আছে একটা মেয়ে নাকি 1 মাইল দূর থেকেও বুঝতে পারে কোন ছেলে তাকে ফলো করছে। সেখানে তো সিয়াম সব সময় তার আশেপাশেই থাকতো। তাই সিয়াও বুঝতে পেরেছে যে সিয়াম তাকে পছন্দ করে। এতে অবশ্য সিয়ারও তেমন কোনো অমত নেই। জীবনে একবার এক পাখিক ভালোবাসলো, তাতে তো কোনো লাভই হলো না। এবার না হয় যে ভালোবাসে তাকে নিয়ে শুরু করুক। এসব ভাবতে ভাবতেই সিয়া আহিদের সামনে এসে দাঁড়ালো। তারপর মুচকি এসে বলল, কেমন আছো আহিয়া? আহিয়া তাকিয়ে দেখলো সিয়া। একবার একটু আরজানের দিকে তাকালো। আরজানের কোনো ভাবান্তর নেই। সে আগে যেমন ছিল এখন তেমনই বসে আছে। তখন আহিয়াও মুচকি হেসে বলল, জি, আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার শরীরের অবস্থা কেমন? এই তো আপু, আলহামদুলিল্লাহ। সিয়া এবার আরজানের দিকে তাকালো। তারপর বলল, কেমন আছিস আরজান? ভালো আছে, তোর খোঁজ খবর কি? সিয়া একটা মুচকি হাসলো। তারপর বলল, কখনো জানতে চেয়েছিস কেমন আছি? তুইও তো কখনো খবর নিস নে। আমি একটু কিছুদিন নিজেকে একা রাখছিলাম, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। শুনলাম অভ্র নাকি অনুকে বিয়ে করেছে। হ্যাঁ, সে তো অনেকদিন হয়ে গেল। হ্যাঁ, আমারও তোদের বাড়িতে যাওয়া হয় না অনেক দিন। অভির কাছ থেকে শুনেছিলাম। তো অভির সাথে কথা বলার সময় হয়, আর আমার সাথে হয় না। আহিয়া দেখলো এদের কথা এবার মান অভিমানের দিকে চলে যাচ্ছে। তখন আবার দেখা যাবে অভি আর আরজানের মতো হয়েছে। তাই আহিয়া কথা ঘোরাতে বলল, শাড়ি পরে আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আহিয়া। আচ্ছা তোরা থাক, আমি একটু ওই দিক থেকে আসি। সিয়া কথাটা বলেই ওদের পাশ কাটিয়ে চলে গেল। যতই হোক সে তো আরজানকে ভালোবাসতো। একটা মেয়ে নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য একটা মেয়েকে কখনোই সহ্য করতে পারে না। হোক না সে না পাওয়া ভালোবাসা,
তবুও ভালোবাসা তো। সিয়া দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। আরজান আহিয়ার খুনসুটি ভালো লাগলো তার অনেক। দুটি ভালোবাসার মানুষকে একসাথে দেখার আনন্দই আলাদা। তাতে তার একটু কষ্ট হলে হোক না, তাতে কি। সিয়ার ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ালো সিয়াম। সিয়াকে দূর আরজানের দিকে পর্যবেক্ষণ করতে দেখে বলল, ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, তাই না? কিন্তু আমার সাথে বুঝি মানাতো না? সিয়াম গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সিয়াকে। সিয়া আজ শাড়িতে পরেছে। এই প্রথম বোধ হয় সিয়াকে শাড়ি পরা দেখার সৌভাগ্য হলো সিয়ামের। সিয়া সব সময় ওয়েস্টার্ন ড্রেস বেশি পরে, মাঝে মধ্যেই থ্রি পিস পরেছে, কিন্তু কখনো শাড়ি পরেনি। আজ শাড়ি পরা দেখে সিয়াম মুগ্ধ হয়ে গেল। সিয়াও দেখতে পেল সিয়ামের সেই মুগ্ধতা। সিয়াম মুচকি হেসে বলল, তোকে মনে হয় আরজানের থেকেও আমার সাথে বেশি মানায় সিয়া? সিয়া চৌকিতে তাকালো। সিয়াম যে সরাসরি তাকে একথা বলবে সে ভাবতেই পারেনি। সিয়া বলল, তোকে কে বলেছে তোর সাথে আমাকে মানাবে? আমার মন বলে। তোর মন ভুল হতে পারে। মন কখনো ভুল বলে না। হৃদয়ের গভীর থেকে কথা আসে, সে কথাই বলে মন। যদি কখনো সেই হৃদয়ে অন্য কারো বসবাস হয় তখন সে হৃদয়টাকে টুকরো টুকরো করে দেব, তবুও কখনো জন্য কারো স্থান হবে না। সিয়া সিয়ামের দিকে মুগ্ধ হয়ে তাকালো। ভালোবাসার আরেক নাম হয়তো মুগ্ধতা, যেটা আস্তে আস্তে মানুষের মনকে প্রভাবিত করে। সিয়াও হয়তো আস্তে আস্তে সিয়ামকে ভালোবেসে ফেলবে, কিংবা হয়তো এখনই ভালোবাসতে শুরু করেছে। অনেকটা ধুমধাম করে শেষ হয়ে গেল অভি আর রাহার বিয়ে। হয়তো ভালোবাসাগুলো এইভাবেই পূর্ণতা পায়। অবশ্যই রাহা অনেক ভাগ্যবতী যে তার ভালোবাসার মানুষটাকে পেলে। সবার কপালে তো আর ভালোবাসা জোটে না। বিয়ে খেয়ে অভ্র আর অনু একটু আগেই বেরিয়ে গেছে। আজ লং ড্রাইভে যেতে মন চাইছে। অনু অনেকবার নিষেধ করার পরও শোনেনি। সে তো আবার এক রক্ষা, কারো কথাই শোনে না। অনুকে বাইকে বসিয়ে নিয়ে সে ছুটছে দূর দূরান্ত। অনুও বাইকে বসে তাকে জড়িয়ে ধরে রেখেছে শক্ত করে। চারিপাশে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। অনুর বেশ ভালোই লাগছে। অনু বলল, অভ্র ভাই এত রাতে বের হলে কেন? তোকে নিয়ে তো বের হওয়ার সময়ই পাই না। আমার শ্বশুরটা আমাকে যে পরিমাণ খাটায় সে তো ভাবে না তার মেয়ে আছে, তাই মেয়েকে নিয়ে একটু ঘুরতে হবে। সে শুধু কাজ চাপিয়ে দিতে পারলেই হলো। আমার বাবার নিয়ে কোনো কথা বলবে না তুমি। কেন রে, তুই কি জানিস না তোর বাবা সেই সুর থেকেই আমাকে দেখতে পারে না? কে বলেছে তোমাকে দেখতে পারে না? সে তোমাকে মেয়ে জামাই হিসেবে পছন্দ একটু কম করে, তার মানে এই না যে তার ভাতিজা হিসেবে অপছন্দ করে। কেন রে, জামা হিসেবে মানতে কি সমস্যা? আমি কি দেখতে কালা নাকি লোলা, নাকি আমার কোনো সমস্যা আছে? কারণ তুমি যেদিন একরোখা, কারোর কথা শোনো না। শোন, যদি তোর বাপের কথা আমি শুনে চলতাম তাহলে আজ তোকে আমার বাইকের পিছনে বসে থাকতে হতো না। এখন তুই থাকতি তোর সেই আদিল মাহমুদের ঘরের বউ হয়ে। আচ্ছা বাদ দাও তো এইসব। বাদ দিব কেন? আমি কি ভুলে গেছি নাকি? তোর দার্জাল বাপের কাজকাম সব মনে আছে আমার। আচ্ছা মনে মনে পানি খাও, এখন তাড়াতাড়ি বাইক চালাও, আমার খুব ঘুম ধরছে। আরে কি বলিস বাকি, আজ তো সারা রাত লং ড্রাইভ করব। না কিছুতেই না, আমি ঘুম এসে পড়ে যাব রাস্তায়। পড়বি কেন? আমি আছি কি করতে। শক্ত করে জড়িয়ে ধরে রাখ, তাই আর পড়বি না। তাও পড়ে যাব, তুমি চলো তো বাসায়, আমরা অন্য একদিন আসবো আবার। অভ্র আর কি করবে, বাড়ির দিকে রওনা দিল। সকালবেলা সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আয়েশা বেগম, শায়লা বেগম সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছে। খাবার টেবিলে টুকটাক আলোচনা চলছে ব্যবসা সংক্রান্ত। আয়েশা বেগম অভ্রর প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, অভ্র, নীলা আসবে আজকে, তুই একটু ওকে নিয়ে আসিস তো বাবা। অভ্র মুখ বিকৃত করে ফেলল, কারণ তার মামাতো বোন নীলা একদম বিরক্তিকর। সব সময় তার সামনে পিছনে ঘুরঘুর করবে। ব্যাপারটা অভ্রর একদম ভালো লাগে না।
ছ্যাঁচড়া মেয়েদেরকে কোনো ছেলেরাই পছন্দ করে না, এটাই স্বাভাবিক। নীলাও তেমন ছ্যাঁচড়া প্রকৃতির মেয়ে। অভ্র বিরক্ত নিয়ে মাকে বলল, মা, আমি তোমার ভাইয়ের তোমাকে আনতে পারবো না। একদম বিরক্তকর। এমন মেয়েকে বাড়িতে এনে নিজেকে বিপদে ফেলতে চাই না। এটা কি ধরনের কথা ব্রো? নীলা কতদিন হলো আমাদের বাড়িতে আসে না, এতদিন পরে আসতে চাইলো, তারপর তুই এইরকম ব্যবহার করছিস? কি রকম ব্যবহার করছি মা? ওর যদি আসতে হয় তুমি গাড়ি পাঠিয়ে দাও, আমি আনতে পারবো না। এই কথা বলে অভ্র খেয়ে দরজার দিকে হাঁটা দিল। আবার কি মনে করে যেন থেমে পিছন ফিরেও অনুকে ডাকলো। এই অনু, এদিকে শোন তো। অনু খাবার খাচ্ছিল। অভ্রর ডাকে সে খাওয়া থামিয়ে এগিয়ে গেল তার দিকে। তারপর বলল, কি হয়েছে, ডাকছো কেন? তেমন কিছু না নীলা, আসলে তুই ওর আশেপাশে ঘুরছিস না। কেন, কি হয়েছে? আরে তুই দেখছিস না কি বিরক্তকর একটা। ওর সাথে কথা বলা মানে ঝামেলা টেনে আনা। আচ্ছা ঠিক আছে, বলবো না, তুমি যাও। অভ্র যেতে নিলে আবার পিছন ফিরে তাকালো। তারপরে অনুর হাত ধরে টেনে মেন গেটের দরজার সামনে নিয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলো কাউকে দেখা যাচ্ছে নাকি। যখন দেখলে কাউকে দেখা যাচ্ছে না, তখন ঠুস করে একটা চুমা দিয়ে দিল অনুর ঠোঁটে। অনু হা হয়ে আশেপাশে তাকালো। ইস কি লজ্জার ব্যাপার স্যাপার! যদি কেউ দেখে নিত তখন অনু তো তাদের দিকে তাকাতেই পারতো না। অভ্র অনুর কপালে একটা চুমু দিয়ে বলল, সাবধানে থাকিস, আসি। বাপ্পা, আজ তো প্রেম উতরে পড়ছে। কেন, কাল বুঝি প্রেম উতলে পড়েছিল না? রাত জেগে রোমান্টিক মোডে ঘুরিয়ে নিয়ে এলাম, সেসব তোর চোখে পড়ে না, তাই না? আচ্ছা হয়েছে, এবার যাও তো, প্রেমিক পুরুষ একটা। অভ্র মুচকি হাসি দিয়ে চলে গেল। খাওয়া শেষ করে এক এক করে সবাই অফিসে চলে গেল। রাতের বেলা নীলা এসেছে বিকেলবেলা। আয়েশা বেগম ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই আসতে কোনো অসুবিধা হয়নি। তবুও আসার পরে ন্যাকা ন্যাকা কণ্ঠে সে তার ফুপিকে বলেছিল, ফুপি, অব্রভাই কেন আনতে যায়নি আমাকে? আয়েশা বেগম কি বলবে, তার ছেলে তো ইচ্ছে করে আনতে যায়নি। তিনি কথা ঘুরিয়ে বলল, আর নীলামা, আজ অফিসে নাকি খুব কাজের প্রেশার, বেশ কয়েকটা মিটিং পড়ে গেছে, তাই অভ্র যেতে পারলো না। হ্যাঁ মা, ফ্রি থাকলে অবশ্যই যেত। আচ্ছা তুই এখন একটু রেস্ট কর। নীলা আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গিয়েছিল। এখন রাত 8টা বাজে। অনু ঘরে বসে বসে গল্পের বই পড়ছিল। হঠাৎ তার দরজায় নক হলো। অনু তাকিয়ে দেখলো নীলা এসেছে। অনু একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে নীলাপু, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। নীলা ভিতরে ঢুকলো। তারপর একটু বিদ্রুপ করে বলল, ও তাই বলো, আমিও তাই ভাবছি। ফ্রি থাকলে অবশ্যই অব্রভাই আমাকে আনতে যেত, তাই না ফুপি? আগে তো এই রুমে ঢুকতে আমার পারমিশনের প্রয়োজন হতো না, তো এখন তো অব্রভাই বিয়ে করেছে, পারমিশন নিয়ে দিলে আবার কেমনে দেখা যায়? আরে আপু, তুমি তো নিজেরই মানুষ, পারমিশন নেওয়ার কি দরকার? কোথায় আর নিজের রইলাম, সেই পরেই তো রয়ে গেলাম। অনু নীলার কথার মানে বুঝতে পারল, তবু কিছু না বলে চুপ করে রইল। মুচকি হাসি দিয়ে বলল, আরে বসো তো আপু, অনেকদিন পরে আসলে তুমি আমাদের বাসায়। কতদিন গল্প করা হয়নি তোমার সাথে। তোমার তো গল্প করার মানুষ আছে অনু, তুমি তো, আমরা তো সিঙ্গেল না। অনু মনে মনে হেসে ফেলল। নীলা নাকি সিঙ্গেল? একসাথে যে 4-5টা বয়ফ্রেন্ড সামলায়, সে কিভাবে সিঙ্গেল হয় রে বাবা? অনুর মাথায় এটা ঢুকলো না। এবার নীলা বলল, তোমার আর আহিয়া ভাবির কাপল সত্যি অনেক ভালো অনু। দেখো না, আহিয়া ভাবির স্বামী মারা যাবার পরও আরজান ভাইয়ের মতো একটা স্বামী পেল, আর এদিকে তোমার কোনোদিন বাচ্চা হবে না যেন অভ্র তোমাকে মাথায় করে রেখেছে। কথাটাই যেন অনুর মাথায় বাজ পড়ল। বাচ্চা হবে না মানে? অনু হেতায়েত জ্ঞান হারিয়ে ফেলল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলছো কি তুমি আপু? বাচ্চা হবে না মানে কি? কি আবুল তাবুল বলছো? আবল তাবল কেন হবে অনু? তুমি জানো না, ডাক্তার বলেছে তুমি কখনো মা হতে পারবে না। দেখো অভ্র ভাই কত ভালো, কত কিছুর পরেও তোমাকে মাথায় করে রেখেছে। অনুর শরীর দুলতে শুরু করলো। এসব কি বলছেন নীলা?
তাকে তো কখনো এসব কথা কেউ বলেনি। সে তো মনে অনেক বড় আশা নিয়ে আছে যে তার আবার বাবু হবে। তাহলে কি তার এই আশা কখনো পূর্ণ হবে না? আল্লাহ কি তার কাছ থেকে সম্পূর্ণভাবে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছেন? এসব ভাবতেই অনু চিৎকার করে উঠল। অভ্র অফিস থেকেই আসছিল। হঠাৎ অনু চিৎকার শুনে ঘাবড়ে গেল। অনু কেন চিৎকার করছে? অভ্র দৌড়ে এসে রুমে আসলো। দেখতে পেল অনু মেঝেতে বসে কান্না করছে আর তার পাশে নীলা দাঁড়িয়ে আছে। নীলা কিছু করেনি তো অনুর সাথে। অভ্রর বুকের মধ্যে ধক করে উঠল। সো তাড়াহুড়ো করে অনুর সামনে গিয়ে বসে পড়ল। 2 হাত দিয়ে মুখটা উপরে তুলে বলল, কি হয়েছে পাখি? কাঁদছিস কেন? কে কি বলেছে? আমাকে শুধু একবার বল। অনু কোনো কথা বলছে না, শুধু চিৎকার করে কেঁদেই চলেছে। অভ্র রাগী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে বলল, কি বলেছিস তুই অনুকে? কি বলবো, যা সত্যি তাই বলছি। অভ্র রাগে চিৎকার করে বলল, সেটাই জানতে চাচ্ছি, কি বলেছিস? কেন, কখনো মা হবে না জেনেও তুমি ওকে ভালোবাসো, সেটাই বলেছি। তোর এত বড় সাহস কি করে হলো এসব কথা বলার? আমি তো মিথ্যে বলিনি কিছু অভ্র ভাই, যেটা সত্যি সেটা বলেছি। তোমরাই অনুর থেকে এতদিন সত্যিটা আড়াল করে রেখেছো। তোকে এত সত্যিবাদী জ্যোতিষী হতে কে বলেছে? এমন ভাব করছিস যে জীবনে কখনো মিথ্যে কথা বলিস না। মিথ্যে কথা বলি, কিন্তু কখনো কাউকে ধোঁয়াশার মধ্যে রাখিনি। তোমরা তো পুরো পরিবার মিলে অনুকে একদম ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছো। সে কথা তোকে ভাবতে হবে না, বেরিয়ে যা আমার ঘর থেকে। এতক্ষণে অভ্র চিৎকারে পুরো বাড়ির মানুষ হাজির হয়েছে। আয়েশা বেগম দৌড়ে এসে অনুকে কাঁদতে দেখে বলল, কি হয়েছে অনু? মা কাঁদছে কেন? অভ্র রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সেটা তোমার ভাইয়ের মেয়েকে জিজ্ঞেস করো। ওইসব আলতু ফালতু কথা কেন অনুকে বলেছে? নীলা ফট করে বলল, কি আলতু ফালতু বলছি আমি? যা সত্যি তাই বলেছি। অভ্র রেগে ওর মাকে বলল, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো মা, না হলে খুব খারাপ হবে। আয়েশা বেগম বলল, আরে কি বলেছি সেটা বলবি তো। অভ্র রেগে বলল, নীলা বলেছে অনু কখনো মা হতে পারবে না, জেনেও আমি কেন তাকে মাথায় করে রাখি। শায়লা বেগম মুখে হাত দিয়ে দিল। আয়েশা বেগম হতবাক হয়ে ভাইয়ের মেয়ের দিকে তাকালো। অভ্র এবার আরো রেগে বলল, এজন্য আমার ওকে পছন্দ না, ও কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না। শায়লা বেগম অনুর কাছে এসে বলল, কাঁদে না মা, সন্তান তো আল্লাহর দান, মানুষ চাইলেই কি সেটা আটকাতে পারবে? অনু মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, নীলাবু কেন বললো মা আমি কখনো মা হতে পারবো না? ডাক্তারকে এটাই বলেছে তোমাদের যে আমি কখনো মা হতে পারবো না? পাশ থেকে অভ্র বলল, মোটেও ডাক্তার বলিনি তুই কখনো মা হতে পারবি না। মা হওয়ার চান্স কম আছে, কিন্তু হতে পারবি না এটা তো কখনো বলিনি। কত পার্সেন্ট চান্স আছে? অভ্র অনুর মুখের দিকে তাকালো। মেয়েটা অনেক মুহূর্তে কেঁদে নিজের কি অবস্থা বানিয়েছে। অভ্র তাও নিজেকে শান্ত করলো। তারপর বলল, ডাক্তার বলেছে 5% আছে। অনু হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, 5% চান্স নিয়ে তুমি আমাকে মা হওয়ার আশা দেখাচ্ছ অভ্র ভাই? কেন আশা দেখছি না অনু? আমি বিশ্বাস করি আল্লাহ যদি চাই তাহলে এই 5% তুই সন্তানের মা হতে পারবি। শুধু আল্লাহর উপর একটু বিশ্বাস রাখ। অনু তাও কাঁদছে। যেখানে 40-50% থাকা সত্ত্বেও কেউ কেউ মা হতে পারেনি, সেখানে 5% কিভাবে মা হবে? এতক্ষণ আহিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। এবার সে অনুর কাছে এসে হালকা করে বসলো। তারপর অনুর মাথায় হাত রেখে বলল, তুমি মিরাক্কেল বিশ্বাস করো অনু? অনু আহিয়ার দিকে করুণ মুখে তাকালো। তারপর বলল, সবার জীবনে মিরাক্কেল ঘটে না ভাবি। কিন্তু কারো কারো জীবনে এমন মিরাক্কেল ঘটে যেটা সে কল্পনাও করতে পারে না। আমিও এমন মিরাক্কেলের সাক্ষী হয়েছি। একদিন তুমিও দেখবে আল্লাহ কোনো একটা মিরাক্কেল করে দেবে তোমার জীবনে। শুধু ভরসা রাখো আল্লাহর উপর। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করবেন না। অনু আহিয়ার এত সুন্দর করে বুঝিয়ে বলা কথাগুলো বুঝতে পারল। আসলেই তো আল্লাহই তো একমাত্র ভরসা। আল্লাহ চাইলে কি না পারে। অনু না হয় আল্লাহর উপরে ভরসা করেই থাকলো। আল্লাহ যদি অনুকে সন্তান না দিয়ে খুশি হয় তাহলে অনু তাতেই খুশি থাকবে। অনু অভ্রের মতো একজন স্বামী পেয়েছে, তার আর কি চায়? আর সন্তান তো আল্লাহর নিয়ামত।
আল্লাহ যদি মনে করেন অনু সেই নিয়ামতের যোগ্য, অবশ্যই সেদিন অনু সন্তানের মা হবে। রাতে আরজান বাসায় আসলো, দেখতে পেল আহিয়া চুপচাপ খাটে বসে আছে। আরজান যে রুমে এসেছে সেদিকে তার কোনো ভাবান্তর নাই, যেন সে দেখতেই পায়নি। আরজানের একটু সন্দেহ লাগলো, আহিয়ার কিছু হলো না তো আবার? তার না হলে একজন জ্যান্ত মানুষ রুমে এসেছে সে টের পেল না? আরজান এবার হাতের ব্যাগটা সোফার উপর রাখলো, তারপরে এগিয়ে গেল আহিয়ার কাছে। আহিয়ার গালে হাত রেখে বলল, কি হয়েছে জান? এমন চিন্তিত লাগছে কেন? আহিয়া একটু চমকে উঠল, সে তো বুঝতেই পারেনি যে আরজান কখন রুমে আসলো। আহিয়া তড়িঘড়ি করে বলল, আরে আপনি কখন এসেছেন? আমি তো খেয়ালই করিনি। মাত্র আসলাম জান। এবার বলো, তোমার কি হয়েছে? কি হবে আমার আবার? তাহলে তো অন্য মনস্ক হয়ে আছো কেন? কই না তো, কিছু না। কিছু তো হয়েছে, বলো আমাকে। আহিয়া আরজানের দিকে একটু তাকালো, তারপর বলল, আসলে আজ অনু সবটা জেনে গেছে। ওর যে মা হওয়ার চান্স মাত্র 5%, সেটা জেনে খুব কান্না করেছে ও। এর জন্য তোমার মন খারাপ? হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে। কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে হচ্ছে আমার। এসব নিয়ে ভেবো না জান, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না। হ্যাঁ, আল্লাহর শেষ ভরসা। আরজান বলল, তুমি রাতে খেয়েছো? না, খাইনি। আহি, আমি তোমাকে বারবার বলেছি এত রাত জেগে না খেয়ে থাকবে না। তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। কে বলেছে শুনছি না? আমি তো আপনার কথা, সব কথাই শুনছি। শুধু আপনাকে ছাড়া রাতে খেতে ভালো লাগে না আমার। আর তাছাড়া সন্ধ্যায় এত এত খাবার খাই যে তাড়াতাড়ি ক্ষুধাও লাগে না। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপর খাবে। আহিয়া মাথা নেড়ে সম্মতি জানাতেই আরজান চলে গেল হাত মুখ ধুতে। 10 মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর আহিয়ার সাথে নিচে চলে গেল। নিচে গিয়ে নিজেই ওভেন দিয়ে সব কিছু গরম করলো, তারপর নিজেও খেলো, আহিয়াকেও খাইয়ে দিতে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে আহিয়ার সাথে এসে শুয়ে পড়ল। আহিয়ার মাথাটা নিজের বুকে রেখে আহিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আহিয়াও আরাম পেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গেল। এরই মাঝে বেশ কয়েকটা মাস কেটে গেল। সবার জীবনে বেশ পরিবর্তন হয়েছে। সিয়ামের সাথে সিয়ার বিয়ে হয়ে গেছে, রুহিও এর মাঝে প্রেগনেন্ট হয়ে গেছে। হাস্যকর বিষয় হলো রাহাও প্রেগনেন্ট। এই নিয়ে সব বন্ধুদের মাঝে হাসাহাসি লেগেই থাকে। অভি তো বলেই রেখেছে আর আরজানের যদি ছেলে হয় আর অভির যদি মেয়ে হয় তাহলে ওর সাথে বিয়ে দিবে। এই নিয়ে তাদের কত আলাপ। সিয়া এখন আর আগের মতো নেই, অনেকটা স্বাভাবিক হয়ে গেছে ও। সিয়ামের সাথে সুখী থাকার চেষ্টা করছে, হয়তো একটু একটু করে ভালোবেসে ফেলছে। হয়তো স্বামী স্ত্রী এমনই, একসাথে থাকলেই ভালোবাসা হয়ে যায়। আজ সকাল থেকে আহিয়া একটু অস্থির বোধ করছে। যদিও তার ডেলিভারির ডেট এখনও 7 দিন বাকি আছে, তবুও তার মনে হচ্ছে আজকে ডেলিভারি হবে। সে কোনো কিছু করেই স্বস্তি পাচ্ছে না। আহিয়াকে এতটা অস্থির বেশি শায়লা বেগম জিজ্ঞেস করল, কি হয়েছে আহিয়া মা? শরীর খারাপ লাগছে? আহিয়া বলল, হ্যাঁ মা, কেমন যেন অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না কিছুই। আচ্ছা তুমি বসে থাকো, হাঁটাচলা করো না বেশি। আচ্ছা ঠিক আছে। আহিয়া বসে রইল ডাইনিং রুমের সোফায়, তবু তার অস্বস্তি কমছে না। কেমন জানি পেটের মধ্যে ব্যথা করছে, ক্রমশ ব্যথা বাড়তে লাগলো। আহিয়া এক সময় ছটফট করতে লাগলো। শায়লা বেগম এতক্ষণ আহিয়ার দিকে লক্ষ্য করছিল। আহিয়াকে পেট ধরে চোখ মুখ কুচকে থাকতে দেখে এগিয়ে এলো, তারপরে মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আহিয়া মা? পেট ব্যথা করছে? আহিয়া এবার কান্না করে বলল, হ্যাঁ মা, খুব ব্যথা করছে। তাহলে তখন বলনি কেন বোকা মেয়ে? শায়লা বেগম দেখলো এখন বিকেল 4টা বাজে। এই সময় বাড়িতে কোনো ছেলে থাকে না। তিনি ফোন হাতে নিয়ে আরজানের নাম্বারে ডায়াল করলো। আরজান একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে। মায়ের নাম্বার থেকে ফোন আসতে সে একটু চিন্তিত হলো, কারণ শায়লা বেগম দরকার ছাড়া কখনো তাকে অফিসে টাইমে ফোন দেন না। তাহলে কি কোনো সমস্যা হয়েছে? হঠাৎ তার আহিয়ার কথা মাথায় আসলো। আহিয়ার আবার কিছু হলো না তো? আরজান দ্রুত ফোনটা রিসিভ করলো। রিসিভ করার সাথে সাথেই ওর ওপাশ থেকে শায়লা বেগমের উত্তেজিত কণ্ঠ, আরজান তাড়াতাড়ি বাসায় এসো,
আহিয়ার পেইন উঠেছে। আরজান তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। আরজানকে উঠে দাঁড়াতে দেখে আজমল চৌধুরী প্রশ্ন করলো। কি হলো আরজান, দাঁড়ালে কেন? আমাকে হাসপাতালে যেতে হবে আব্বু। তোমার মিটিংটা সামলে নাও। আর অভ্র তো আছেই, ও সবটা পারবে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু হাসপাতালে কেন যাচ্ছ? বাবা, আহিয়াকে নিয়ে হাসপাতালে যেতে হবে আমার। তোমরা টেনশন করো না, মিটিংটা শেষ করে তারপর এসো। আমি গেলাম। এই বলে আরজান অফিস রুম থেকে বেরিয়ে গেল। বাড়িতে পৌঁছাতে বেশ অনেকটাই সময় লেগে গেল। বাড়িতে পৌঁছাতে আহিয়ার চিৎকার শুনতে পেল না। আরজানের বুকের মধ্যে ধক করে উঠল। সে দ্রুত বেগে চলে গেল ডাইনিং রুমের ভেতর। দেখতে পেল আহিয়া শুয়ে ছটফট করছে আর চিৎকার করছে। আরজান দৌড়ে গিয়ে আহিয়ার কাছে বসলো। তারপর আহিয়ার মাথায় হাত রেখে বলল, কি হয়েছে জান? খুব কষ্ট হচ্ছে? কান্না করো না, আমি এসে গেছি, এখন নিয়ে যাব, একটু ধৈর্য ধরো। আহিয়া চিৎকার করে বলল। আমি আর পারছি না, আমি মনে হয় মরে যাচ্ছি। আরজান ধমক দিয়ে বলল, চুপ করো স্টুপিড, একদম মেজাজ গরম করবে না, একটু সহ্য করে নাও, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আরজান আহিয়াকে কোলে তুলে নিল। আরজানের সাথে সাথে শায়লা বেগম, আয়েশা বেগম আর অনু গেল। আহিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 1 ঘন্টা হয়েছে। বাড়ির সবাই বাইরে অপেক্ষা করছে। আজমল চৌধুরী, আশরাফ চৌধুরী, অভ্র এসেছে। সবাই বেশ অনেকটাই চিন্তিত। আরজান তো এদিক ওদিক পায়চারি করছে, শুধু মনে হচ্ছে তার দম গলাতে এসে ঠেকেছে। অনেক হাঁসফাঁস করছে। অভ্র এগিয়ে গেল, আরজানের কাঁধে হাত রেখে বলল, নো টেনশন ব্রো, ভালো কিছু হবে। আরজান একটা মুচকি হাসি দিল। এর মাঝে কেবিনের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল ভেতরে। নার্স সাদা টাওয়ালে মোড়ানো একটা নবজাতক শিশুকে নিয়ে এলো। শিশুটা দেখতে কার মতো ঠিক বোঝা গেল না, কিন্তু পিটপিট করে তাকিয়ে আছে। সবাই এগিয়ে এসেছেন নার্সের দিকে। আরজান দ্রুত এসে জিজ্ঞেস করলো, আমার স্ত্রী কেমন আছে নার্স? শি ইজ ফাইন। আপনার ছেলে হয়েছে। সবাই মনে মনে আলহামদুলিল্লাহ বলল। আরজান এবার হাত বাড়ালো বেবিটাকে নেওয়ার জন্য, কিন্তু নার্স থেকে দিল না। নার্স গলা উঁচিয়ে বলল, এখানে অনুকে আছে, বাচ্চার মা অনুর কাছে দিতে বলেছে অনুই বাচ্চাটাকে সর্বপ্রথম কোলে নেবেন। অনুর মুখে হাসি ফুটে উঠল। বাড়ির প্রতিটা সদস্যই খুশি হলো। অভ্রর মুখেও মুচকি হাসি। অনু দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিল। কি সুন্দর পিটপিট করে তাকিয়ে আছে। অনুর মনে হলো এ যেন আহিয়ার হুবহু কপি। কি সুন্দর চেহারা, ধপধপে ফর্সার, চোখের কালার এখনো বোঝা যাচ্ছে না, কারণ বাচ্চা অবস্থায় কারোর চোখের মনি টের পাওয়া যায় না, সেটা বয়সের সাথে সাথে রং চেঞ্জ হয়। অনু নিয়ে কপালে একটা চুমু দিল, তারপরে আরজানের হাতে দিয়ে দিল। আরজান তাকিয়ে রইল এক মনে। কি অপরূপ সুন্দরীর অধিকারী তার ছেলে হবে, নাই বা কেন? তার মা যে অসম্ভব সুন্দরীর অধিকারিণী। ছেলে তো সব সময় মায়ের মতোই হয়, আরজানের ছেলেও তাই হয়েছে। আরজানও কপালে একটা চুমু দিল। এক এক করে বাড়ির প্রতিটা সদস্যই কোলে নিল বাচ্চাটাকে। অনু উচ্ছ্বাসিত হয়ে বলল, ভাই, আমি কিন্তু ওর নাম রাখবো। অভ্র এসে বলল, কেন রে আহিয়া, ভাবির কি পছন্দ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি জানি আমার নাম ভাবির পছন্দ হবে। আরজান বলল, আচ্ছা, তাহলে তুই রাখ, কি নাম রাখবি? অনু মুখে হাসি ফুটিয়ে বলল, আহিরা চৌধুরী আয়ান। সুন্দর না নামটা? হ্যাঁ, অনেক সুন্দর। আহিয়া 6 ঘন্টা পর পিটপিট করে চোখ খুলছে। অনেক সময় করে চোখ খোলার কারণে তার চোখের চারপাশে ঝাপসা দেখছে। আহিয়া চোখটা খুলে আবার বন্ধ করলো, তারপর আবার পিটপিট করে তাকালো। সে দেখতে পেল আরজান তার হাত ধরে বসে আছে, মুখে লেগে আছে মুচকি হাসি, যেন আহিয়া চোখ খোলাই তার প্রাণ ফিরে পেয়েছে। আহিয়াও একটা মিষ্টি হাসি দিল। আরজান আস্তে করে উঠে আহিয়ার কপালে চুমু খেলো, তারপর বলল, এখন কেমন লাগছে জান? আহিয়া একটা হাসি দিয়ে বলল, আমি তো সবসময় ভালো আছি। অসুস্থ ছিলাম নাকি কখনো? বাবা, মুখে তো কথা ফুটেছে। কেন, আগে মনে হয় বোবা ছিলাম? জান, এই মুহূর্তে এত কথা বলা তোমার উচিত না, একদম চুপ করে থাকো। আমাদের পুচকো কোথায়? আয়ান তো অনুর কাছে।
আহিয়া কপালে ভাঁজ ফেলে বলল, এই আয়ানটা আবার কে? ও জান, তোমাকে তো বলতে ভুলেই গেছে। অনু আমাদের ছেলের নাম রেখেছে। কি নাম? আহিরাজ চৌধুরী আয়ান। কেমন বলো তো নামটা? আহিয়া মুচকি হেসে বলল, হ্যাঁ, অনেক সুন্দর। আমি তো মনে মনে আহিরাজই ঠিক করেছিলাম। তাই? তুমি আমাকে কখনো বলনি তো? আসলে আমি শুনেছি বাচ্চা হওয়ার আগে তার নাম ঠিক করতে নেই, যদি কোনো বিপদ হয়, তাই বলিনি আর। এসব কুসংস্কার জান, সবকিছু আল্লাহর আগে থেকেই নির্ধারিত। আচ্ছা, বাদ দিন সেসব। অনুকে একটু আসতে বলেন, আমি একটু দেখি বাবুকে। আচ্ছা, তুমি বসো, আমি অনুকে ডেকে নিয়ে আসি। আরজান কেবিন থেকে বেরিয়ে বাইরে চলে আসলো। দেখতে পেলে পরিবারের সবাই চেয়ারে বসে আছে। অনু আয়ানকে কোলে নিয়ে কি যেন হাবিজাবি বলছে, আর ছোট্ট বাচ্চাটা পিট পিট করে চেয়ে আছে, যেন সে তার ফুপুর কথা সব বুঝতে পারছে। আর এদিকে অভ্র বসে বসে এদের দুজনের কাণ্ড দেখছে। তার মুখে মুচকি হাসি। এদের দেখে মনে হচ্ছে বাবুটা আহিয়ার না অনুর। সব সাদা মূলা তো, তাই সবগুলোকে একই রকম লাগে। আরে বাবা, ছেলে মানুষের এত ফর্সা হয়ে কি হবে যে মানুষ হবে শ্যামবর্ণের? চেহারা আলাদা একটা মায়া কাজ করবে, তা না একদম সাদা মূলা হয়েছে। কোনো শ্যামলা মেয়েকে তো এর সাথেই মানাবেই না। অভ্রর ভাবনার মাঝে সেখানে আরজান আসলো। অনুর দিকে হাত বাড়িয়ে বলল, অনু, আয়ানকে আমার কাছে দে। আহিয়ার জ্ঞান ফিরেছে, ওকে দেখতে চাচ্ছে। অনু ঝট করে বলল, তোমাকে নিতে হবে না ভাইয়া, চলো আমি নিয়ে যাই। অনু দাঁড়াতে নিল। অভ্র তাকে থামিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই গিয়ে কি করবি? তুই পরে যাস, এখন ভাইয়ের কাছে দে। অনু মন খারাপ করে দিয়ে দিল। আরজান বাচ্চাটাকে নিয়ে কেবিনে চলে গেল। আহিয়ার পাশে শুয়ে দিল আয়ানকে। বাচ্চাটা পিটপিট করে তাকিয়ে আছে আহিয়ার দিকে। আহিয়া হালকা একটু উঁচু হয়ে বাচ্চাটার কপালে চুমু দিল, তারপর বলল, আচ্ছা, আহিরাজ কার মতো হয়েছে? কার মতো আবার? তোমার মতো হয়েছে, দেখতে পাচ্ছ না? চোখে কত মায়া, এই চোখে যে তাকাবে সেই হারিয়ে যাবে। আহিয়া হেসে দিল। আহিরাজ তো ছেলে, তাহলে তো আহিয়াদের বাড়ির সামনে মেয়েদের লাইন লেগে থাকবে। আহিয়াকে হাসতে দেখে আরজান বলল, কি হলো, পাগলের মধ্যে হাসছো কেন? হ্যাঁ, আমি তো ভাবছি আপনার বাড়ির সামনে বৌমাদের লাইন লেগে যাবে, তখন কি করবেন বলেন তো? আমি তেমন কাউকে আমার বৌমা বানাবো যার দিকে তাকালে আমার ছেলের অন্যদিকে তাকাতে ইচ্ছে করবে না। বাবা, ফিল্মের ডায়লগ। না জান, সত্যি বলছি, সৌন্দর্য দিয়ে ভালোবাসা হয় না। আমি চাই আমার ছেলে এমন কাউকে ভালোবাসুক, শুধু তার সৌন্দর্য দিয়ে নয়, তার ভিতরে যেন একটা মনও থাকে, যে মনটা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রাখবে। থাকরে বাবা, এখনো অনেক দেরি, মাত্র আজ জন্ম নিল। ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানের কাজ, জানো না? ওরা দুইজনে হেসে ফেলল। হঠাৎ দরজা নক হওয়ার শব্দ। আরজান পিছন ঘুরে দেখলো অভি আর রাহা এসেছে, সাথে কি সিয়াও আছে। তাদের হাতে বেশ কয়েকটা বক্সও দেখা গেল। অভি দৌড়ে এসে আরজানকে জড়িয়ে ধরল। আরজান মাত্রই দাঁড়িয়েছিল, হঠাৎ এরকম দৌড়ে আসায় একটু পেছন থেকে সরে গেল, তারপর চোখ গরম করে বলল, শালা, আমি কি তোর বউ লাগে? যখন তখন এরকম চিপকাস কেন? আরে ভাই, খুশির ঠেলায়। আরজান ভ্রু কুচকে বলল, বাবা হলাম আমি, তুই এত খুশি কেন? আরে ভাই, তোর ছেলেকে জামাই বানাবো, সেই জন্য খুশির আমার ধরে না। এই কথা। আল্লাহ যেন তোরও আমার মতো ছেলে দেয়। এই শালা, বদদোয়া করলি কেন? কোথায় বদদোয়া করলাম? ছেলের জন্যই তো দোয়া করলাম, তোর বংশের বাতি জ্বালাবে। ধর জ্বালা, আমার বাতির দরকার নাই, হারিকেন জ্বালিয়ে রাখবো, তাও তোকে বিয়েই বানিয়ে ছাড়বো। সে গড়ে বালি। আহিয়া বাড়ি ফিরে এসেছে 15 দিন কেটে গেছে। এর মধ্যে আয়নের আকিকা দিয়েছে 7 দিনে। তখন বাড়িতে অনেক লোক এসেছিল। এখন বাড়িটা শান্ত আছে, কিন্তু আহিয়ার মনে হয় তার বাচ্চাটা অনেক জেদি রাগী। একটু খাওয়াতে দেরি করলে পরে আর সে খায় না। আহিয়া ভেবে পায় না এইটুকু ছেলের এত রাগ কোথা থেকে আসলো। আরজান রাগী হলেও তো এমন না, এই ছেলেটা একটু বেশি রাগী জেদি।
আহিয়া এসব কথা ভাবছিল বসে বসে। ঠিক সেই সময় আরজান রুমে এসে আহিয়াকে জড়িয়ে ধরে বলল, এত মনোযোগ দিয়ে কি ভাবছো জান? ভাবছি আপনার ছেলের কথা। এই ছেলেটা আসলে কার মতো হয়েছে? হঠাৎ এমন বলছো কেন? আমার ছেলে অবশ্যই আমার মতোই হবে, তাই না? মোটেও আপনার মতো হবে না। একদম রাগী জেদি হবে এই ছেলে। খাওয়াতে একটু দেরি হয়েছে আর এই ছেলে রেগে খেলোই না। কয়দিন বয়স হয়েছে, এখনই তো জেদ এত। আরে জান, জেদ তোর রক্তে মিশে গেছে। দেখো না অভ্র কেমন জেদি। ও আসলে আপনি আর অভ্র ভাইয়ের কপি হবে, দেখবেন। সমস্যা কি জান? সমস্যা নেই বলছেন? অভ্র ভাইকে দেখেন নাই? অনুর বিয়ের কথা শুনে কিভাবে তাকে বিয়ে করলো। আমার ছেলে তো মনে হয় অন্যের বউকে তুলে এনে বিয়ে করতে দুইবারও ভাববে না। আরজান হাসলো আহিয়ার কথায়। তার বউ যে কত দূর ভেবে ফেলেছে সেটা ভেবেই হাসি পাচ্ছে। আরজান বলল, কেন জান, তুমি কি রিনা খান হতে চাও, যে এই বউকে আমি কিছুতেই মেনে নেব না? আরে দূর, কি বলেন যাতা। আমি সেরা শাশুড়ি হব, দেখবেন আপনি, ঠিক মায়ের মতো। আমি জানি তো, আমার জান বেস্ট। তারা কথা বলতে বলতে অনেক সময় পার করে দিল। সময়টা যেন স্বপ্নের মতো চলে যাচ্ছিল। আয়ান আহির কাছ থেকে অনুর কাছেই বেশি সময় থাকে। অনু যেন আর তার দ্বিতীয় মা। অনুরও এত বেশি ভালোবাসে আয়ানকে, কেউ বুঝতেই পারবে না কার সন্তান আহির নাকি অনুরা। দেখতে দেখতে রাহার ডেলিভারির ডেট চলে এলো। রাহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাড়িতেই ছিল, কিন্তু সেখানে ডেলিভারি করা সম্ভব হয়নি, তাই হাসপাতালে আনতে বাধ্য হলো। অভির চিন্তিত মুখে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। রাহার মা, অভির মা সবাই আছে। আরজান খবর পেয়ে আসলো। অভিকে চিন্তা করতে দেখে তাকে সান্ত্বনা দিল। এতর মধ্যে কেবিন থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। অভি খুশি মনে এগিয়ে গেল বাচ্চাটাকে নিতে। নার্স এসে বলল, আপনার ছেলেবাবু হয়েছে, আপনার স্ত্রী সুস্থ আছে। ছেলে বাবু, এই একটা কথা যেন অভির কানে বিষের মতো মনে হলো। ছেলে কেন হলো? সে তো ছেলে চায় না, আর তার তো মেয়ে চায়। অভির মুখ দেখে আরজান দম ফাটানো হাসি দিল। তারপর বলল, বলেছিলাম না সে গুড়ে বালি। অভি যখন বাপ্পারাজে সেই ঐতিহাসিক ডায়লগ দিল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে না হয়ে ছেলে হতে পারে না। সারা নাটক কম করে বাচ্চা কি করে নেয়। নার্স বাচ্চাটাকে অভির হাতে দিয়ে চলে যেতে নিয়ে বিড়বিড় করে বলল, কি আজব কারবার রে বাবা, সবাই ছেলে ছেলে করে মাথা খায়, আর এ দেখি মেয়ে মেয়ে হয় নাই বলে পাগল হয়ে যাচ্ছে। সময় বড্ড বেইমান, সে কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে কেটে গেছে 10-10টা বছর। সবার ঘরের আলো হয়ে আছে তাদের সন্তান, কিন্তু অনু, তার কি কোনো সন্তান আছে? আরজানের এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স 10 বছর। ছেলের নাম আহিরাজ চৌধুরী আয়ান, মেয়ে আদিবাদ চৌধুরী আফরা। অভির এক ছেলে এক মেয়ে। ছেলে আরহাম, মেয়ে আরজা। শুভ্রর এক ছেলের নাম আয়াজ। সিয়ার এক মেয়ে, তার নাম সারা। আহিরাজ, আরহাম, আয়াজ প্রায় সমবয়সী। সারা তাদের থেকে কিছুটা ছোট। সবার ছোট আফরা, তাই সবাই তাকে খুব আদর করে। আরহাম অনেকটা রসিক অভির মতোই। আয়ানের কথা কি বলবো, সে তো জেদি ঘোড়া। আফরা অনেক শান্ত। সে অবশ্য আরহামের এরকম দুষ্টুমিতে তার পাশে আশেপাশে যায় না। পিচ্চি মেয়েটাকে কি বলে শুধু কাঁদায়। আর আহিয়ার বোকা মেয়ে কিছু না বুঝেই কেঁদে দেয়। যেমন আজ সকালে অভিরা এসেছে আরজানদের বাসায়। আরহাম এসে থেকেই খুঁজে চলেছে আফরাকে। শেষে না পেয়ে আহিয়াকে বলল, মামনি, তোমার বোকা মেয়ে কোথায়? আহিয়া মা এই বলতে চাচ্ছিল রুমে আছে, কিন্তু তার আগে কথা কেড়ে নিয়ে আরজান বলল, কেন রে, আমার মেয়ে দিয়ে তোর কি কাজ? আরহামও কম চায় না। সে আরজানকে বলল, তুমি জানো না একটা মেয়ের কাছে একটা ছেলের কি কাজ থাকতে পারে? আরহামের কথা শুনে পুরো ডাইনিং হতভম্ব হয়ে গেল। অভি লাফিয়ে উঠে বলল, সাব্বাস বেটা, সাব্বাস। এবার আমাকে আরজানের বেয়াই হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আরজান বলল, তুই জেগে জেগে স্বপ্ন দেখ, তোর এই ফাজিল ছেলের সাথে আমি কখনো মেয়ে বিয়ে দেব না। আরহাম বলল,
নো টেনশন আঙ্কেল, তোমার বোকা মেয়েকে আমি পটিয়ে ফেলবো, তখন আর না করতে পারবে না। এই কথা বলে আরহাম চোখের পলকে উপরে উঠে চলে গেল। আহিরাজ এতক্ষণ বসে বিরক্ত হচ্ছিল। এই ছেলেটা সেই লেভেলের বাচাল, অবশ্য বাচাল হলেও তার বন্ধু, কিন্তু তার বোনকে নিয়ে এসব বলাতে তার মোটেও ভালো লাগে নাই। বোন তার কলিজা, তার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপরে দিতে সে দুইবার ভাববে না। আরহাম আস্তে করে আফরার রুমের দরজা ফাঁক করলো, দেখতে পেল আফরা টেডি হাতে বসে আছে। আরহাম আস্তে আস্তে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দিল। তারপর আফরার কাছে গিয়ে বসে বলল, কি করছো তুমি? আফরা চমকে উঠল। এই কণ্ঠ তার পরিচিত। সে এই কণ্ঠের মানুষটাকে খুব ভয় পায়, কারণ তাকে শুধু কাঁদায়। আফরা তাড়াতাড়ি করে উঠে চলে যেতে নিলেই আরহাম তার হাত ধরে বলল, আরে পালাচ্ছ কেন? আমি কি তোমাকে মেরেছি? আফরা ভয়ে ভয়ে বলল, না না, তাহলে পালাও কেন? এমনি। আচ্ছা একটা কথা বলো, তোমার ঠোঁটে কি লাগিয়েছো? এত গোলাপি কেন? কিছু লাগাইনি তো। একদম মিথ্যা বলবে না বেয়াদ্দপ মেয়ে। এই বয়সে ছেলেদের পাগল করার ধান্দা? বয়স তো সবে 5 বছর। আমি সত্যি বলছি, আমি কিছু লাগাইনি ঠোঁটে। কই কাছে আসো দেখি, লাগিয়েছো নাকি? আরহাম আফরার হাত ধরে টান দিয়ে কাছে এনে তার ঠোঁট ঘষতে লাগলো। বেচারির গোলাপি ঠোঁট ঘষার কারণে আরও টকটকে লাল হয়ে গেল। আরহাম বলল, কি ব্যাপার, রং ওঠার বদলে আরো লাল হচ্ছে কেন? কিছু লাগাইনি তো, উঠবে কিভাবে? সত্যি করে বলো, না হলে কিন্তু ঠোঁট খেয়ে ফেলবো। আফরা এই কথা শুনে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সে তো সত্যি লাগায়নি, বাবা বলেছে সে বেশি ফর্সা, তাই তার ঠোঁট গোলাপি। তার জন্য বকে কেন এই ছেলে? আফরার ওকে একদম পছন্দ না, বেয়াদব একটা। আহিয়া উপরে আসছিল, হঠাৎ আফরার কান্না শুনে দৌড়ে রুমে এসে দেখলো আরহাম বিছানায় বসে আছে আর আফরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আহিয়া আফরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা, কাঁদো কেন? আম্মু বলো তো, আমি কি ঠোঁটে কিছু লাগিয়েছি? আমার ঠোঁট তো এমনিতেই সুন্দর, তাই না? হ্যাঁ তো আমার মেয়ে তো এমনিতেই রাজকন্যা, তার আবার সাজার দরকার কি? কিন্তু ওই লোক বলে আমি নাকি ঠোঁটে কি লাগিয়েছি। দেখো তো, আমার ঠোঁট ঘষে একদম ব্যথা বানিয়ে দিয়েছে। আহিয়া তাকালো আরহামের দিকে। সে ভাবলেশহীন হয়ে বসে আছে আগের মতোই। আহিয়া আরহামকে বলল, বাবা ওকে ব্যথা দিও না, ওর ঠোঁট সত্যিই এমন, ও কিছুই লাগানি। সেটাই দেখছি, কিন্তু আমার মনে হয় আর একটু কম লাল হলে বেশি ভালো লাগতো। এটা তো আল্লাহর ইচ্ছে বাবা, আমরা তো নিজ হাতে বানাইনি। সেটা ঠিক, কিন্তু ও এমন পুতুলের মতো কেন বলো তো মামুনি? মনে হয় জড়িয়ে ধরে খালে চুমু খাই। এই কথা আর বলো না বাবা, ওর বাপ জানলে তোমার এই বাড়িতে আসাই বন্ধ করে দিবে। আরহাম হেসে দরজার দিকে যেতে যেতে বলল, এই পুতুলকে একদিন আমার বাড়িতে নিয়ে যাব মামুনি, তখন ওর বাপ ভাই চেয়ে চেয়ে দেখবে। নিচে হাসি আড্ডায় ভরে গেছে। উপরে অনু একা বসে আছে, তার ভীষণ বিরক্ত হচ্ছে। সবাই আড্ডা মারছে আর সে এখানে বসে আছে। অনু নামার জন্য মেঝেতে পা রাখতেই অভ্র চোখ গরম করে তাকালো, ধমক দিয়ে বলল, কি হয়েছে, এত ছটপট করছিস কেন? অনু করুণ মুখ করে বলল, দেখো, নিচে সবাই কত আনন্দ করছে, আমি একটু চাই না প্লিজ। খবরদার, চুপ মেরে বসে থাক। তোর এই ছটপট স্বভাব কি কখনো যাবে না? ভুলে গেছিস আগের বারের কথা? অনুর মন খারাপ হয়ে গেল। সে তো আগের বারও সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। অনুর 11 বছর অপেক্ষা করতে হলো আবার মা ডাক শোনার জন্য। হ্যাঁ, অনু এখন প্রেগনেন্ট, সে এখন 9 মাসের গর্ভবতী। অভ্র এবার তাকে 1 মিনিটও চোখের আড়াল করে না, সব সময় চোখে চোখে রাখে। এই 9 মাসে অভ্র একদিনও অফিসে যায়নি। অফিসের প্রতিটা কাজ সে বাড়ি বসে করেছে, তবুও মা তাকে বলে কেউ অফিসে নিতে পারেনি, এক বেলার জন্যও নিতে পারে নাই।
অনুর প্রতি অভ্রর কেয়ারিং দেখে বাড়ির সবাই মুগ্ধ, কিন্তু এত নিরাপত্তার মাঝে অনু এখনও আয়নকে খাইয়ে দিবে। আয়ন অনুর হাতে না খেলে তার পেট ভরে না, সেজন্য খাবার সহ চলে আসে সে অনুর কাছে। অনু আয়নকে যত্ন করে খাইয়ে দেয়। আজ বাড়িতে সবাই এসেছে, কারণ আজ আয়নের জন্মদিন ছিল, তারা 10 বছর পূর্ণ হলো। সেই জন্য বাড়িতে হইচই পার্টি আয়োজন করা হয়েছে। অনু গিয়েছিল কেক কাটার সময়। কেক কাটার সাথে সাথে অভ্র তাকে নিয়ে এসেছে উপরে, আর বেচারিকে নিয়ে নিচে নামতে দিচ্ছে না। এদিকে অনু ছটফট করছে নিচে যাওয়ার জন্য, তাতেও কাজ হচ্ছে না। একটু পরে আয়ন আসলো, হাতে একটা খাবারের প্লেট। আয়নকে দেখে বোঝা যাচ্ছে সে খেতে এসেছে। আয়ন প্লেটটা নিয়ে ফট করে বিছানার উপর উঠে বসে পড়ল, তারপর অনুকে বলল, খাইয়ে দাও ফুফি। অনু তাকালো আয়নের দিকে। ওর মাঝে মাঝে মনে হয় এই ছেলেটা মেয়ে হলেই বুঝি বেশি সুন্দর হতো। এত সুন্দর চোখ, নাক, ঠোঁট, মনে হয় যেন আহিয়ার কপি। আফরাও অবশ্য অনেক সুন্দর। অনুর তো মনে হয় মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে থেকে দিন রাত পার করে দিতে। অনুর ভাবনার মাঝে আয়ন বলল, তাড়াতাড়ি খাইয়ে দাও ফুফি, খিদা লেগেছে। কেন রে, তোর মায়ের হাতে খেতে পারিস না বুঝি? আমি তো খাই মায়ের হাতে, কিন্তু তোমার হাতে না খেলে আমার পেট ভরে না। এই ভালোবাসা কতদিন থাকবে? যতদিন আমি থাকবো তুমি থাকবে। হ্যাঁ, দেখা আছে আমার, বিয়ে করলে ছেলেরা সব ভুলে যায়। আমি তোমাকে কখনো বলবো না ফুফি। বিয়ের পরে কার হাতে খাবি, বইয়ের হাতে নাকি ফুপির হাতে? তোমার হাতেই খাবো ফুফি, মিলিয়ে নিও। দেখা যাবে, এবার হাক কর। আচ্ছা ফুফি, তোমার ছেলে বাবু হবে না মেয়ে বাবু হবে? কেন, কি হলে তুই খুশি হবি? বোন তো আছেই, আমার একটা ভাই লাগবে। আর যদি বোন হয় তখন? তাহলে আমি ওকে কখনো বোন হিসেবে মানব না, বলে দিলাম। আয়ন কিছুক্ষণ ভেবে বলল। অভ্র এতক্ষণ ওদের কথা শুনছিল বসে বসে। এবার অভ্র দুষ্টু হাসি দিয়ে বলল, বোন যদি না মানিস তাহলে বউ বানিয়ে ফেলিস। কিছুতেই না, বোন হলে আমি কখনো পছন্দ করব না। বউ বাবা তো দূরের কথা। বলা তো যায় না, সবচেয়ে অপছন্দের ব্যক্তিও মাঝে মাঝে সবচেয়ে পছন্দের হয়ে যায়। অভ্রর কথায় আয়ন মুখ ফুলিয়ে রাখলো, যেন কথাটি তার পছন্দ হয়নি। অনু বুঝতে পারলো আয়নের মন খারাপ হয়েছে, তাই সে কথা ঘুরানোর জন্য বলল, আচ্ছা বাপ, নিচে সবাই কি চলে গেছে? না যাইনি, গল্প করছে। ইস, আমি একা একা কতটা বোর হচ্ছি। অভ্র বলল, তুই যাতে বের না হোস সেজন্য আমি এখানে আছি, তারপর তুই বের হচ্ছিস। আমি এখানে থাকলেও আমার মনটা রয়েছে নিচে। হয়েছে হয়েছে, এত কাব্যিক কথা বলতে হবে না। আগে বাচ্চাটা হোক, তারপর নিচে ওপরে যেখানে খুশি থাকিস। এখন আর তোকে বারণ করব না। জানি তো, সব ভালোবাসা শুধু বাচ্চার জন্য। বাচ্চা হয়ে গেলে আমার আর মূল্য থাকবে না। বেশি জানিস তুই। আয়ন হাঁ করে ওদের দিকে তাকিয়েছিল। ওর বুঝে আসে না এরা দুজন এত ঝগড়া করে কেন সব সময়। কখনো তো এদের ভালোভাবে কথাই বলতে দেখে না আয়ান। যখন কথা বলে তখনই ঝগড়া করে। আয়ন গম্ভীর গলায় বলল, তোমরা সব সময় এত ঝগড়া করো কেন বলো তো? তোমাদের বাচ্চা যে কেমন হবে সেটাই ভাবছি। অভ্র বলল, এত ভাবা ভাবি দরকার নাই বাপ। মেয়ে হলে তুই নিশ্চিন্তে জামাই হচ্ছিস, সেটাই ফাইনাল। সে গুড়ে বালি। এই কথা বলে আয়ন রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অভ্র হাঁ করে তাকিয়ে আছে। কি রে বাবা, এত বাপ ছেলের সমান সমান। বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল। আয়ন যেতেই অনু হাসিতে ফেটে পড়ল। অভ্র বলল, পাগলের মতো হাসছিস কেন? দেখছি আমার বাপটাকে, মাশাআল্লাহ অ্যাটিটিউড আছে। হ্যাঁ তুই দেখ, তোর অ্যাটিটিউড। আমি ভাবছি এই ছেলের জন্য কি না কি প্রবলেম ফেস করতে হবে।
রাত অনেক গভীর, সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। এখন বাড়িটা একটু শান্ত, কোনো শব্দ নেই, চারপাশে শুধু কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। আরজান বসে অফিসের কাজ করছে, আহিয়া আর আফরা ঘুমিয়ে পড়েছে, আয়নও পাশের রুমে ঘুমাচ্ছে। হঠাৎ করে মনে হলো কিছু একটা শব্দ আসছে, একটু কান খাড়া করলো শোনার জন্য। শব্দটা অনুর ঘর থেকেই আসছে, মনে হচ্ছে অনু চিৎকার করছে। আরজান দুম করেও ওঠেন, ল্যাপটপটা টেবিলের উপর রেখে দৌড়ে বেরিয়ে গেল। দরজা খোলার শব্দে আহিয়াও জেগে উঠল, রুমে তাকিয়ে দেখলো আরজান কোথাও নেই। সেও তাড়াতাড়ি বাইরে চলে গেল। অনু তার রুমে ছটফট করছে, অভ্র তাকে শান্ত করার চেষ্টা করছে, মাথায় হাত বুলিয়ে বলল, পাখি কান্না করছিস না, আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরজান দৌড়ে এসে বলল, কি হয়েছে অনুর? ভাই মনে হচ্ছে অনুর পেন উঠেছে, হাসপাতালে নিতে হবে। আচ্ছা, তুই ওকে নিয়ে আয়, আমি গাড়ি বের করছি। আরজান দৌড়ে দরজার কাছে আসলো। আহিয়া তড়িঘড়ি করে এসে বলল, কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? আহি, অনুকে হাসপাতালে নিতে হবে, তুমি বাড়িতে থেকো। বাড়িতে থাকো মানে? আমি যাব আপনাদের সাথে। পাগল হয়ে গেছো নাকি? বাড়িতে আয়ান আফরা দুজনে রয়েছে, ওরা খুব ছোট। ওদের মা দেখবে, আমি যাচ্ছি, মাকে বলে আসি। আরজান দৌড়ে চলে গেল গাড়ি বের করতে, আর আহিয়া চলে গেল তার শাশুড়ির কক্ষে। দরজার নক করতে লাগলো জোরে জোরে। এত রাতে হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজে শায়লা বেগম একটু চিন্তিত হলো। সে উঠে দ্রুত দরজা খুলে দিল। যদিও তার এখন একটু বয়স হয়েছে, তবুও এত রাতে কার কি বিপদ হলো সেটা তো দেখতে হবে। শায়লা বেগম দরজা খুলতেই আহিয়া বলল, মা, আপনি একটু আফরা আর আহিরাজকে দেখেন, আমরা অনুকে নিয়ে হসপিটালে যাচ্ছি। হাসপাতালে যাওয়ার কথা শুনে চিন্তিত হয়ে গেল শায়লা বেগম। তিনি তড়িঘড়ি করে বলল, হাসপাতালে কেন মা, কি হয়েছে? মা, অনুর পেইন উঠেছে, আপনার এত রাতে যাওয়া ঠিক হবে না। আপনি আর বাবা বরং বাড়িতেই থাকুন, আমরা আপনাদের খবর জানাবো, ভোর হলেই আপনারা আসবেন। হ্যাঁ? শায়লা বেগম আর কি করবেন, বাড়িতে ছোট দুটো বাচ্চা আছে, ওদের ফেলে তো যেতেও পারছেন না তিনি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলেন। আহিয়া দৌড়ে বাইরে চলে গেল। অভ্র ততক্ষণে অনুকে গাড়িতে বসিয়েছে। আহিয়া বসতেই গাড়ি স্টার্ট দিল আরজান। আধা ঘন্টা পরেই তারা হাসপাতালে পৌঁছে গেল। অনুকে দ্রুত নিয়ে যাওয়া হলো আইসিইউতে, কারণ ওর অবস্থা বেশি ভালো না। বাইরে বসে সবাই অপেক্ষা করতে লাগলো। নার্স এসে একটা বন্ড সাইন করিয়ে নিয়ে গেল অভ্রের থেকে। সাইন করার সময় অভ্রের হাত কাঁপছিল। আরজান আহিয়া তাকে সান্ত্বনা দিল। দীর্ঘ 40 মিনিট পর আইসিইউ এর ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো। সবাই দেখে প্রাণ ফিরে পেল। অভ্রর খুশিতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে আসলো। এ কান্না কোনো দুঃখের কান্না নয়, এ কান্না অতি আনন্দের কান্না, যার জন্য 11টা বছর অপেক্ষা করতে হয়েছে অভ্রকে। নার্স একটা সাদা তোয়ালে মুড়িয়ে বাচ্চাকে নিয়ে আসলো বাইরে। অভ্র বাচ্চাটাকে দেখে ছুটে গেল। নার্স হাসি কোলে বাচ্চাটাকে দিয়ে বলল, কংগ্রেচুলেশন, আপনার কন্যা সন্তান হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ আছে। অভ্র বাচ্চাটাকে কোলে নিয়ে এলো পাথারি চুমো দিতে লাগলো। আর কত অপেক্ষার ফল এই মেয়ে, সে তাকে ভালোবাসায় মুড়িয়ে রাজকন্যা করে রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। একে একে আহিয়ার আরজান সবাই কোলে নিল, দুজনেই আদর করলো বাচ্চাটাকে। কিছুক্ষণের মধ্যে আশরাফ সাহেব, আয়েশা বেগম ছুটে আসলো। তারা খবরটা একটু পরে জানতে পেরেছে। গভীর ঘুমিয়ে থাকায় তারা কিছু বুঝতেই পারেনি। যখন শুনতে পেল তখনই ছুটে এসেছে। আয়েশা কোলে করে নিয়ে চুমু খেতে লাগলো বাচ্চাটাকে। তার ছেলে কত যে ছটফট করেছে একটা বাচ্চার জন্য, আজ আল্লাহ মুখ তুলে চেয়েছে। তারা অনেক খুশি। আহিয়া রাতেই ফোন করে জানিয়েছিল এই খবরটা। ভোর হতেই আয়েশা বেগম ছুটে এসেছে হাসপাতালে। তিনি দৌড়ে আগে অনুর কাছে গেলেন, কারণ আর যাই হোক অনুই তো তার রাজকন্যা। জীবনে আর যাই হোক না কেন, মানুষ নিজের সন্তানকেই সবচেয়ে বেশি ভালোবাসে। শায়লা বেগমও তার ব্যতিক্রম নয়, সেও তার মেয়েকে অসম্ভব ভালোবাসে। শায়লা বেগম এসে চুমু খেলো অনুর কপালে। অনুর মাত্রই জ্ঞান ফিরেছে। মাকে দেখে খুব খুশি হলো, হাসি মুখে বলল, আমার বেবিকে দেখেছো মা? শায়লা বেগম গম্ভীর গলায় বলল, না। অনু অবাক হলো। শায়লা বেগমের কথাই এখনো দেখেনি।
মানে তার মা কি খুশি হয়নি? অনু তড়িঘড়ি করে বলল, কেন মা দেখোনি? কেন তুমি কি খুশি না? বোকা মেয়ের কথা শোনো, খুশি হব না কেন? আমি তো আগে আমার মেয়েকে দেখতে চাই, তারপর তার মেয়েকে। অনু খুশি হলো মায়ের কথায়, কারণ এত কিছুর মাঝেও তার মা তাকে বেশি ভালোবাসে। এটাই হয়তো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। পাশে একজন গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। অনু দেখলো আয়নের মুখটা কেমন গম্ভীর। অনু হাত বাড়িয়ে আয়নকে ডেকে বলল, কি রে বাপ, দূরে কেন, কাছে আয়। আয়ন গম্ভীর মুখে বলল, তোমার সাথে আড়ি ফুফি। কেন, কি হয়েছে? তোমাকে না বললাম আমার ভয় লাগবে, তারপরেও কেন তোমার মেয়ে হলো? অনু হেসে বলল, আরে বাপ, এটা কি আমার ইচ্ছেতে হয়েছে নাকি? আল্লাহ যে ভালো মনে করেছেন তাই দিয়েছেন। অভ্র মেয়েকে কোলে নিয়ে কেবিনে এসে বলল, তা জামাই বাবা মেয়ের মুখ দেখবে না? আয়ন গম্ভীর মুখে তাকালো বাচ্চাটার দিকে। দেখতে একেবারে অভ্রের মতো গায়ের রং। আয়ন দেখেই নাক সিটকালো। গম্ভীর মুখে বলল, তোমার এই কালো মেয়ে কি আমার সাথে একদম মানাবে না চাচ্চু? তুমি বরং একটা কালো জামাই খোঁজো। আরে বাপ, তোর ফর্সা ফুপির সাথে যদি আমাকে মানাই, তাহলে আমার কালো মেয়ের সাথেও তোকে মানাবে। আরজান ঢুকতে ঢুকতে বলল, আমার ছেলেটাকে আর বিরক্ত করিস না তো অভ্র। এতদিন অভির জ্বালায় আমার ছেলেটা অতিষ্ঠ হয়ে গেছিল, এখন আবার তুই শুরু করলি। আরে ভাই, আমি কিন্তু ফাইজলামি করছি না, এটাই ফাইনাল। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে বাচ্চাটার দিকে আয়ন তাকাতেই মনে হয় বাচ্চাটা একটু হেসে দিল। আয়ন বিরক্ত হয়ে গেল। ওর মনে হলো বাচ্চাটাও মনে হয় ওকে বিয়ে করতে এক পায়ে রাজি। ও বিরক্ত হয়ে সরে দাঁড়ালো, কিন্তু তার চোখে তাকালো বাচ্চাদের দিকে। মনে হলো বাচ্চাটা এখনো হাসছে। আয়নের মুখ আরও গম্ভীর হয়ে গেল। 4 দিন হয়ে গেছে আয়ন তার ফুপির হাতে খেতে পারছে না। এই জন্য সে ভীষণ বিরক্ত। তার পেট ভরছে না। ফুপি সারাক্ষণ এই পিচ্চিটাকে নিয়ে আছে, যেটা আয়নের মোটেও ভালো লাগছে না। সে চেয়েছিল ফুপির হাতে খেতে, কিন্তু আহিয়া আরজান দুজনেই তাকে বারণ করেছে। তার ফুপি নাকি অসুস্থ, কিন্তু আয়ন নিজে দেখেছে ফুপি পিচ্চিকে খাইয়ে দেয়। তাহলে তাকে কেন খাওয়াবে না? নাকি পিচ্চি এসে তার আদর কমে গেল? এসব অনেক ভাবনাই ঘুরে তার মাথায়। আজ 4 দিন হয়েছে অনুর মেয়ে হয়েছে। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিছে। বাড়িতে হুলুস কাণ্ড। সারা বাড়ি অভ্র ডেকোরেশন করিয়েছে। তার 2 কলিজা বাড়ি ফিরেছে বলে কথা। সে তো আজ পৃথিবীর সব থেকে খুশি মানুষ। আহিয়া আরজান অনুকে নিয়ে আসছে। অভ্র বাড়িতেই আছে তাদের ওয়েলকাম করার জন্য। হঠাৎ গাড়ির শব্দে সবাই যার যার কাজ বন্ধ করে যেন গেটের সামনে গেল। আহিয়ার কোলে পিচ্ছিটা। অনুকে আরজান ধরে আসছে। অনুর হাঁটতে একটু বেশি কষ্ট হচ্ছে তাই। মেন গেটের কাছে আসতেই অভ্র গোলাপের পাপড়ি ছিটাতে লাগলো। অনুর মনটা খুশিতে ভরে গেল। তার মন খারাপ ছিল অভ্র তাকে আনতে যায়নি বলে, কিন্তু সে যে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যায়নি অনু সেটা ভাবতে পারেনি। বাড়ির ভেতর প্রবেশ করতেই অনু আহিয়াকে বলল, আমার মাকে আমার কাছে দাও। আহিয়া মুচকি হেসে অভ্রর কাছে পিচ্ছিটাকে দিয়ে দিল। অভ্র কোলে নিয়ে বেশ কয়েকটা চুমু দিল বাবুকে। সিঁড়ি দিয়ে নামছিল আয়ান। সে দেখলো সবাই পিচ্ছিটাকে কত আদর করেছে, চুমু দিচ্ছে। এটা দেখে সে নাক ছিটকালো। এত চুমু দেওয়ার কি আছে? যেই কালো একটা মেয়ে, তাকে নিয়ে সবার কি আহ্লাদ। আয়ন বিরক্ত হয়ে সোফায় গিয়ে বসলো। আয়ন বসতেই আহিয়া তার কাছে এগিয়ে এসে বলল, কি করছিলে এতক্ষণ? খেয়েছো কিছু? না, খাইনি। খাইয়ে দেওয়ার মানুষ নাই, সবাই তো ওকে নিয়ে ব্যস্ত। আহিয়া বুঝতে পারলো ছেলে খুব বিরক্ত এসবে। ছেলেটা একটু গম্ভীর, তাই সবার সাথে তেমন মেশে না। আহিয়া আহিরাজের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি ফুফির কাছে খাবো। ফুপি তো অসুস্থ বাবা। কই অসুস্থ? হেঁটে তো বাড়ি চলে এলো, তার মানে সুস্থ আছে। আহিয়া কিছু বলতে নিবে তার আগেই অনু আয়নের কাছে এসে বলল, আমার বাপ তো ঠিকই বলেছে, আমি তো এখন সুস্থ, না হলে কি বাড়ি আসতে পারতাম? ভাবি, তুমি খাবার নিয়ে এসো, আমি খাইয়ে দিব আমার বাপটাকে। কতদিন খাইয়ে দিই না, আমার হাতটা কেমন করছে।
আহিয়া মুচকি হেসে চলে গেল খাবার আনতে। পিচ্চিটাকে একজনের পর একজন কোলে করে চুমু খাচ্ছে। এত চুমু খেতে হবে না কেন আজব? আহিয়া খাবার আসতে অনু হাত ধুয়ে খাইয়ে দিতে শুরু করলো। আয়ন তৃপ্তি করে খাচ্ছে অনেক দিন পরে। তাকে যেই খাইয়ে দিক ফুপির মতো মজা লাগে না। খাওয়া প্রায় অর্ধেক শেষ, অমনি পিচ্ছিটা কেঁদে উঠল। মনে হয় ক্ষুধা লেগেছে। অভ্র তাড়াতাড়ি করে অনুকে বলল, অনু, ওর মনে হয় ক্ষুধা লেগেছে, ওকে খাওয়াতে হবে। আমি তো আয়ানকে খাওয়াচ্ছি। ওকে আগে খাইয়ে দে, ও তো ছোট থাকতে পারছে না, কান্না করছে। আহিয়া এগিয়ে এসে বলল, তুমি যাও অনু, বাকিটা আমি খাইয়ে দিই। ছোট মানুষ ক্ষুধা সহ্য করতে পারে না। অনু উঠে বেসিং থেকে হাত ধুয়ে আসলো। এত মানুষের সামনে খাওয়াতে পারবে না, তাই অভ্র তাকে আস্তে আস্তে রুমে নিয়ে গেল। আহিয়া আয়নকে খাইয়ে দিতে নিলে সে উঠে পড়ল। বিরক্ত নিয়ে বলল, আমি আর খাবো না, পেট ভরে গেছে, কিন্তু তোমার খাবার তো পড়েই আছে। খাওয়ার ইচ্ছা নাই। এই বলে আয়ান মুখ ধুয়ে উপরে চলে গেল। আহিয়া বুঝতে পারলো তার ছেলেটা ছোট্ট পিচ্চি মেয়েটাকে দেখে জেলাস হচ্ছে, কারণ তার ফুপির আদরের ভাগ বসিয়েছে যে। এতক্ষণে আফরা কুটি কুটি পায়ের উপর থেকে নিচে নেমে এলো। আরজান তার মেয়েকে কোলে নিয়ে বলল, আমার মা এতক্ষণ কই ছিল, দেখলাম না যে। আফরা মিটমিট করে হেসে বলল, আমি তো ড্রয়িং করছিলাম আব্বু। তা কি ড্রয়িং করছিল আমার মা? আমি চাচু, পপি আর পিচ্চিকে এঁকেছি। তাই? আমার মা এত কিছু আঁকতে পারে? হ্যাঁ পারি তো। কেন, তোমার মনে নেই? আমি আগে আমাকে, তোমাকে, মাকে, ভাইকে এঁকেছিলাম। মনে আছে তো কলেজা, আমি জানি তো আমার মা খুব ভালো আঁকতে পারে। আমার মা কি বড় হয়ে আর্টিস্ট হতে চায়? জানি না তো, কিন্তু আমার আঁকতে ভালো লাগে তাই আঁকি। ওদের কথার মাঝে আহিয়া আফরাকে ডাক দিল। আফরা এসো, খাইয়ে দিই। অনেকক্ষণ মনে হয় কিছু খাওনি। আফরা বাবার কোল থেকে দৌড়ে চলে এলো। তারপর মায়ের গলার জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খাইনি তো অনেকক্ষণ, দাদি তো কাজ করছে। আমি কি একা একা খেতে পারি বলো তো? আহিয়া মুচকি এসে বলল, আমি জানি তো আমার মা একা খেতে পারে না, তাই তো এখন আমি খাইয়ে দিব। হা করো তো সোনা। আফরা কথা না বাড়িয়ে হাঁ করল। আহিয়া মেয়েটাকে খাইয়ে দিতে লাগলো। মেয়েটা খুব শান্ত ভদ্র, যা বলা যায় তাই শুনে। কিন্তু ছেলেটা একটু অন্যরকম কথা শুনে, কিন্তু মনে হয় জোর করে শুনছে। আহিয়ার চিন্তা ছেলেকে নিয়ে। দিন যাচ্ছে, ছেলেটা কেমন রাগী হয়ে উঠছে। সে বুঝতে পারছে না কি করবে। ভাবতে ভাবতে আফরাকে খাইয়ে দিল। তারপর মুখ মুছে দিয়ে বলল, আচ্ছা মা, তুমি কি তোমার পিচ্চি বোনকে দেখেছো? আফরা উৎফুল্ল হয়ে উঠল। মায়ের গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ তো দেখেছি তো, ওই যে দাদির সাথে হাসপাতালে গেলাম তখন তো দেখলাম আমার দিকে কেমন করে তাকিয়েছিল। তাই তোমার কোলে করে আদর করতে মন চায়নি? আফরা বোকা বোকা গলায় বলল, আমি কোলে নিলে ঠাস করে নিয়ে পড়ে যাবে, তাই পারি না। না মা, পড়বে না। আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি অনেক ভালোবাসবে বোনকে, ঠিক আছে? বাসতো তো অনেক ভালো, যেমন ভাইকে ভালোবাসি। হ্যাঁ মা, ভাইয়ের থেকেও বেশি ভালোবাসবে, কারণ ও তো পিচ্ছি বা ছোট, তাই না? হ্যাঁ তাই তো, অত ছোট পুতুল, আমি ওকে অনেক ভালোবাসবো আম্মু। দাঁড়াও সোনা, আমি হাত ধুয়ে আসি, তারপর বাবুর কাছে নিয়ে যাব। আফরা মাকে ছেড়ে সরে দাঁড়ালো। আহিয়া গিয়ে হাত ধুয়ে এলো। তারপর মেয়েকে কোলে নিয়ে অনুর ঘরে গেল। অনু বাবুকে খাইয়ে অভ্রর কাছে দিয়েছে। আফরা পিল পিল করে ফুপির কাছে গিয়ে বলল, বাবু কোথায় পুপি? অনুর আফরাকে দেখে খুশি হয়ে বলল, আমার মারটার এতক্ষণে আমার কথা মনে পড়লো। মনে তো পড়েছে, কিন্তু আমাকে তো তোমার কাছে কেউ যেতেই দেয়নি। বলেছে তুমি অসুস্থ, সুস্থ হলে যেতে। আমি তো এখন সুস্থ মা। হ্যাঁ, সেজন্যই তো আম্মু নিয়ে এলো তোমার কাছে। আম্মু বলেছে আমার কাছে পিচ্চিকে দেবে, আমি যেন
অনেক আদর করি। দিব তো মা, তোমার বোন তো, আমাকেই তো ভালোবেসে কাছে রাখতে হবে। রাখবো তো, আমি তো বলেছি আমিও অনেক ভালোবাসবো ওকে। এখন আমার কোলে দাও ওকে। অনু অভ্রকে ডাক দিয়ে আফরার কোলে দিতে বলল। আহিয়া আফরাকে খাটের মাঝখানে বসিয়ে দিল যাতে পিচ্ছি পড়ে না যায়। আফরা 2 পা সমান করে বসেছে। অভ্র কোলে নিতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। পিচ্ছিটা পিটপিট করে তার দিকে চেয়ে আছে। সে উৎসাহিত হয়ে বলল, আম্মু ও আমার দিকে তাকিয়ে আছে। আদর করে দাও মা। ও তো বলছে আমার আপু কোলে করছে, কিন্তু আদর কেন করছে না? কই, আমি তো শুনি নাই। এখন তো মনে মনে বলছে, যখন কথা শিখবে তখন জোরে জোরে বলবে।